আমরা পেয়েছি আজকে ডাক্তার সৌমেন সিংহ রায়কে। উনি বর্ধমানের বাসিন্দা এবং পরিবেশের উপর উনি বিভিন্ন রকম কাজকর্ম করেন। তা ওনাকে আমরা আজকে পরিবেশ বিষয়ে কিছু কথা বলবো। আমরা প্রথমেই বলবো, যেটা আপনাকে স্বাগত জানাচ্ছি, প্রথমেই বলবো আমাদের রাজ্যব্যাপী কিছুদিন যাবৎ সম্প্রতিকালে জলাভূমি ভরাটের একটা খবর বেরোচ্ছে অনেক জায়গা থেকেই। তারও বিশেষ করে কলকাতা, পূর্ব কলকাতার দিকে জলাভূমি ভরাট করে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বসত বাড়ি তৈরি হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম ওই সব জায়গায় গোডাউনে অগ্নিসংযোগ হয়ে বহু লোক মারা গেছে। তার পরিবেশের উপরে জলাভূমির প্রভাব কতটা? নমস্কার, আপনি প্রশ্নটা খুব ভালো করেছেন। যে আমরা সম্প্রতিকালে দেখতে পেয়েছি যে আগে ইকেডব্লিউ মানে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের যে পরিমাণ ছিল সেটা আজকে অনেকটাই কমে গেছে। এখন পরিবেশের উপর তো এর অনেক রকম প্রভাব আছে। আজকে যেখানে আমাদের এই এত একিউআই লেভেল মানে যেটা 50-এর মধ্যে থাকা উচিত, সেটা তার থ্রেশহোল্ড ভ্যালু পেরিয়ে গেছে 200, যেটা সর্বোচ্চ সীমা করতে খারাপ হয়। সেটা এমন জায়গায় পৌঁছেছে যে অনেক জায়গায় আমরা সারা বছর ধরে দেখতে পাচ্ছি প্রায় 170 থেকে 200 এই একিউআই লেভেলটা মানে কলকাতার দিকে এবং আমাদের এই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই অঞ্চলটা জুড়ে 170-200 এই পয়েন্টটাকে হামেশাই ছুঁয়ে যাচ্ছে। তো জলাশয় যে মানে পুকুর যে বোঝানো হচ্ছে, এর একটা উষ্ণায়ন মানে যে উষ্ণতা বাড়ছে, এতে একটা বড় প্রভাব বিস্তার করছে। আমরা যে গ্রিন হাউস গ্যাসগুলো দেখি, গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে আমরা যেটা বেশি পরিমাণে, যেমন কার্বনের যে যৌগগুলো, কার্বনই তো বেশি হিট ট্র্যাপ করে, এর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা বিশেষ করে মিথেন, এই যৌগগুলো বাতাসে প্রচুর বেড়ে যাচ্ছে। সালফারেরও আছে, নাইট্রাস অক্সাইডও আছে, কিন্তু এদের পরিমাণটা কম, কিন্তু এরা বেশি পরিমাণে তাপ ধরে রাখে বা ছাড়ে এদের মলিকুলসগুলো। যেমন কার্বনের মধ্যে মিথেন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড থেকে প্রায় 20-25 গুণ বেশি তাপ ইয়ে করে। তো এইগুলোকে যেটা হয় কি, এই তাপ যে বাড়ছে, এই তাপটা কমাতে জলাশয়ের একটা বিশেষ ভূমিকা আছে। কারণ জল কার্বনের যৌগগুলোকে দ্রবীভূত করে। জল যত বেশি জলাশয় থাকবে, তত বেশি এই কার্বনের যৌগগুলো এর মধ্যে দ্রবীভূত হয়ে বাতাসে কার্বন মলিকুলসের পরিমাণ কমিয়ে রাখবে। তাতে তাপটা বাতাসে অনেক কম হবে। বাকি আরো অনেক কিছু জল শোষণ করে, তো এটা আরো অনেক বিস্তারিত আলোচনার সময়। আরেকটা বিষয়ের মধ্যে বলছি, আমাদের বাস্তুতন্ত্র তো এফেক্ট করছে। সেটা একটু বলুন। বাস্তুতন্ত্র এফেক্ট করছে মানে এই যে এত পরিমাণ যে জলাশয় বোঝানো হচ্ছে, জলাশয় তো শুধু মাছ বা এই জাতীয় অনেক রকমের মাছ যেমন থাকে, তার মধ্যে বিভিন্ন রকম শ্যাওলা জাতীয় থাকে। তাছাড়া এর মানে পাড়ে অনেক রকম উইডস থাকে, যেগুলো পরিবেশে একটা বড় তাদের অবদান। ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে সব রকম এই পুরো যে ইকোসিস্টেম, পুরো যে চেন, এটা পুরো ব্যাহত হচ্ছে। আচ্ছা, আরেকটি অন্য বিষয় আপনার কাছে জানতে চাই। আমাদের সরকারি স্তরে প্রচার, অ্যাওয়ারনেস থেকে আরম্ভ করে অনেক কিছু হচ্ছে প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে, কিন্তু বাজারে আজ অব্দি আমরা প্লাস্টিক মুক্ত করতে পারিনি। এটার জন্য কি ব্যবসাদারাই দায়ী, না আমরাও ওই জন্য, মানুষও এই জন্য কতটা এই জন্য দায়ী? প্লাস্টিক অ্যাওয়ারনেসটা এখনো ঠিক জায়গায় পৌঁছয়নি। আমরা অনেক সোকাল এডুকেটেড লোককেও দেখি বাজারে প্লাস্টিকের ওই যেগুলো সিঙ্গল ইউজ প্লাস্টিক, আমি সব প্লাস্টিক নিয়ে বলবো না, সব প্লাস্টিক ক্ষতিকর না, বাট আমরা সিঙ্গল ইউজ প্লাস্টিকটাকেই বলবো, যেটা ক্যারি ব্যাগ হিসেবে বেশি ব্যবহৃত হয়। এই সিঙ্গল ইউজ প্লাস্টিকটাকে এরা বাজারে গিয়ে, বাজারের থলি না নিয়ে গিয়ে সিঙ্গল ইউজ প্লাস্টিকে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, যেটা বায়োডিগ্রেডেবল নয়, এবং এটা মাটিতে মিশতে প্রচুর সময় লাগছে। এবং প্লাস্টিকের যেটা হচ্ছে কি, যে প্লাস্টিক হচ্ছে এমন একটা জিনিস যেটা একদম ভুলক দুলক গোলক ভেদ করে মানে প্রায় খোদার আসনে আরো ছেদ করতে বাকি রেখেছে।
মানে এটা ন্যানোপ্লাস্টিক ঢুকে মেসোপ্লাস্টিক, মেগাপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, এই সব রকম প্লাস্টিকের আকারে এটা মানে সব রকম প্রাণীকুলের মধ্যে প্রভাব বিস্তার করছে। তাছাড়া আমরা যে ওই প্লাস্টিকের থালাগুলো মানে কাগজের থালার উপর যে পাতলা প্লাস্টিকের আবরণটা দেখি, এটা কি করে, এর মধ্যে একটা কেমিক্যাল আছে যেটাকে বিপিএ বলে বা বিসফেনল এ, এবং আর টেট্রাথ্যালেটস আছে। তো বিপিএ এর মানে প্রধান ক্ষতিকারক দিকটা হচ্ছে এটা হাইলি কার্সিনোজেনিক, মানে একটা ক্যান্সার সৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। আজকে যে এত ক্যান্সার বাড়ছে তার এটা একটা অন্যতম কারণ। এবং এটা এন্ডোক্রিন গ্ল্যান্ডের উপর একটা সুদূর প্রসারী প্রভাব বিস্তার করছে, যেই জন্য আজকে আমাদের মধ্যে একটা হরমোনাল ইমব্যালেন্স আসছে এবং এই থাইরয়েড প্রবলেম এত বাড়ছে অনেক প্রবলেমের মধ্যে। এবং আমরা সুগার নিয়ে এত, ডায়াবেটিস নিয়ে এত সচেতন, মানে মিষ্টি তো কেউ খায় না, পারলে মিষ্টির দোকানের দিকে তাকায় না, এরকম একটা সচেতনতা। কিন্তু এই যে বিপিএ বা প্লাস্টিক যে কোনো ফর্মে, এটা প্যানক্রিয়াসকে নষ্ট করে, প্যানক্রিয়াসের উপর একটা প্রভাব বিস্তার করে। তো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যেটা কি, ডায়াবেটিসের যেটা হয় হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, বিটা আলফা সেল। তো ওই সেলগুলোকে এটা ড্যামেজ করে, ফাংশনাল ডিস্টারবেন্সও আছে, অন্যরকম ডিস্টারবেন্সও আছে। আর তাছাড়া আপনারা যে বললেন যে পলিউশন, এই পলিউশন একটা সুগারের খুব প্রভাব আছে। আমরা দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্সে যেখানে যত বেশি পলিউশন আছে সেখানে ইনসুলিন রেজিস্ট করছে। তার কারণ এই পলিউশন, যেটা মানে পার্টিকুলার ম্যাটার যেটা সাধারণত 5, 2.5 বা 10, এখন আমরা PM1 নিয়েও দেখছি। তো এই PM2.5 যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে একদম লাংসের অ্যালভিওলাই ওখানে পৌঁছে যাচ্ছে, দিয়ে সিওপিডি তৈরি করছে, এবং এটা তারপর ব্লাড স্ট্রিমে আসছে এবং ব্লাডে মিশে এটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে ইয়েগুলো, সিআরপি বা এগুলো আমাদের এই প্যারামিটারগুলো বেড়ে যাচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট করছে। এটা তো মানব মানে সমস্যার ক্ষেত্রে অর্গানিক একটা সমস্যার কথা বললেন, কিন্তু প্লাস্টিক যেটা হচ্ছে ব্যাপার হলো, বাইরে এই যে বর্ষাকালে নিকাশি ব্যবস্থাকে স্তব্ধ করে দিচ্ছে এই প্লাস্টিকগুলো এনে মানুষ যখন বাইরে ফেলছে, এইটা একটা খুব ভয়াবহ রূপ নিয়েছে, যার জন্য আজকে নিকাশি নালা করা সত্ত্বেও বর্ষা একটু বেশি হলে আমরা মানে প্লাবিত হয়ে যাচ্ছি জলে, শহরে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। মানে এইটা একটা বড় দিক। তা এই ক্ষেত্রে আপনি যেটা, আমরা আগে ছোটবেলায় স্কুলে একটা সপ্তাহে একদিন সাফাই দিন থাকতো, মঙ্গলবার জঙ্গল পরিষ্কার, এই যেটা আমাদের ছিল বই, আজ মঙ্গলবার, এই যে জঙ্গল পরিষ্কার, এই যে ব্যাপারটা আজকের দিনে এটা নাই। স্কুল কলেজগুলোতে এইগুলো যদি আবার পুনরায় ফিরে আনে, যে ছাত্রদের এটা একটা ক্লাসের অঙ্গ হিসাবে একটা সাফাই দিন, যদি এইগুলো যদি তার আশেপাশে যে সমস্ত আছে প্লাস্টিক গুলোকে কুড়িয়ে বা এক জায়গায় সেগুলোকে বর্জ্য হিসাবে ফেলে দেওয়া, এটা কি তাহলে হতে পারে সমাধান কিছুটা? এটা কতটা সমাধান হবে বলা মুশকিল, তার কারণ প্লাস্টিক ওই প্রথমেই বললাম যে ফর্মে থাকে, মানে আপনার যেগুলো বেশি মিশে আছে, যেগুলো ন্যানোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক বা মেগা মেসো, এগুলোকে আপনি পরিষ্কার করবেন কি করে? না, এগুলো রিসাইক্লিং হচ্ছে, মানে এগুলোকে এগুলো রিসাইক্লিং হবে না, ওই ফর্মে রিসাইক্লিং করা যাবে না, এবং এগুলো একটাও বায়োডিগ্রেডেবল নয়। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে আরো সচেতনতা করা উচিত, যে এগুলোকে অনেকে পুড়িয়ে দিচ্ছে, এবং এটা পোড়ানোর ফলে যেটা হচ্ছে কি, ডাইঅক্সিন বা ফিউরান্সের মতো গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। সমাধান কি? এটা কি সমাধান আছে? তো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, সিওপিডি এত বাড়ছে, আর যেরকম সারা বছর ধরে মানে বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব কাশি, একটা সিওপিডি তৈরি হচ্ছে এবং লাংস ক্যান্সার হচ্ছে। এবার এইটা হচ্ছে এই বায়োপলিমার আমাদের বাজারে অনেক আছে, যেটা নিয়ে এখনো খুব একটা মানুষ অ্যাওয়্যার নয়। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের 5 জন বাঙালি বিজ্ঞানী বম্বে আইআইটিতে বসে, যে এই আমরা আরেকটা যেটা প্রবলেম আছে এই ইয়েতে জন্য, পলিউশনে, যেটা হচ্ছে সারা বছর এই সিজনে স্ট্র স্টাবল বার্নিং, যেটা আমরা নাড়া পোড়ানো বলি ধানে, এটাও এত সচেতনতা করার পরও মানুষ দেখবেন এখন চারদিকে নাড়া পোড়ানো হচ্ছে। তো এই ধান গাছের যে নাড়াটা আছে, যেটাকে স্ট্র স্টাবল বলে, এর সঙ্গে ডাইআইসোসায়ানাইট এবং রেডির তেল, যেটা এডিবল অয়েল নয়, ওই রেডির তেল মিশিয়ে বায়োপলিমার তৈরি হচ্ছে, যেটা বায়োডিগ্রেডেবল এবং প্রায় 3 মাসে
50% এটা ডিগ্রেড হবে। আচ্ছা, আরেকটা গ্রাম বাংলা এখন ভয়াবহ সমস্যা দিয়েছে বজ্রপাত। বিভিন্ন সময় দেখা যায় বজ্রপাত হচ্ছে, মানে মানুষ এই বজ্রপাতে প্রচুর মারা যাচ্ছে। এই জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হয় কি পুরো কারণ, না এর অন্য কোনো আমাদের এই জন্য প্রতিরোধ করার কিছু ব্যবস্থা আছে? আচ্ছা, এই যে বজ্রপাত হচ্ছে, এটার কারণ হচ্ছে কি, প্রচুর ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে। মানে আমি আগের সায়েন্সে আসছি না, মানে এন্ড পয়েন্টে আসছে, প্রচুর ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে। এই ফ্রি র্যাডিক্যালস আমাদের দেহের মধ্যেও যেমন প্রচুর তৈরি হচ্ছে, পরিবেশেও তৈরি হচ্ছে। দেহের যে ফ্রি র্যাডিক্যালস গুলো আছে, এটা নানা ধরনের এই ডিজিজ গুলো তৈরি করছে, যেমন ক্যান্সার, অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করছে। আমি সেই জায়গাটা এখন যাচ্ছি না। এই ফ্রি র্যাডিক্যালস মেঘের একটা স্তরে গিয়ে বজ্রপাতের সৃষ্টি হচ্ছে। এটাকে প্রশমিত করা যাবে ওই ধরনের গাছগুলোকে লাগাতে হবে, যে গাছগুলো হচ্ছে তাল গাছ, নারকেল গাছ, এই ধরনের গাছগুলোকে লাগাতে হবে। এবং পরিবেশে আরো বেশি করে নিম, অশ্বত্থ, বট এই গাছগুলোকে লাগাতে হবে। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভিওসি বা ভোলাটারি অর্গানিক কম্পাউন্ড, এগুলোকে শোষণ করে। এটা আপনি ঠিকই বলেছেন, ইদানিংকালে বড় গাছ নেই বলা চলে। এবং আরেকটা জিনিস উঠে যাচ্ছে, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাঁশ বাগান। এরাও প্রচুর কার্বন ডাইঅক্সাইড অবজর্ভ করে এবং অক্সিজেন ছাড়ে। এবং আরেকটা যেটা ছোট ছোট যে ছাতু, মানে মাশরুম, আমাদের বিভিন্ন এই ধরনের জঙ্গলমহলে, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, আমাদের বর্তমানেও যে জঙ্গলমহল আছে, এগুলোতে প্রচুর পরিমাণে হয়। এরাও কিন্তু প্রচুর কার্বন ট্র্যাপ করে রাখে। তো এরাও বাতাসে এদের একটা পুষ্টিগুণটা নিয়ে পরে একদিন আলোচনা করব। তো ঠিক আছে, আজকে আমাদের এই স্টুডিওতে আপনাকে এই সুন্দর আলোচনার জন্য আমরা দর্শকদের তরফ থেকে ধন্যবাদ জানাই। পরবর্তীকালে আপনাকে আবার আমরা ডাকবো, হয়তো এই বিষয়ে আরো আলোচনা চলবে।